সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্র্যাক ইওর জব। আজকে আমরা এই ভিডিওতে দেখব আমাদের যে আরআরসি গ্রুপ বি প্রিভিয়াসের পেপার সলিউশন চলছিল, আজকে তার 37 নম্বর ক্লাস। এর আগে 36টা ভিডিও তোমাদের আপলোড করা হয়ে গেছে, তো যারা এখনও দেখোনি ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা অবশ্যই সেখান থেকে দেখে নিও। আর এর সাথে সাথে কিন্তু আমাদের এনটিপিসি যেটা গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম হয়েছিল তারও কিন্তু আমি টপিক ওয়াইজ কমপ্লিট করাচ্ছি, তো তারও লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। দেখো, আজকে দেখবো আমরা 6 সেপ্টেম্বর 2022-এর ফার্স্ট শিফটের কোশ্চেন। এখানে টোটাল 25টা কোশ্চেন আছে। এই 25টা কোশ্চেন তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে যাও, এখান থেকে তোমরা অনেক বেশি কিন্তু বেনিফিট পেয়ে যাবে। আর টোটাল ক্লাসের পিডিএফ এই ক্র্যাক ইওর জব টেলিগ্রাম চ্যানেলে আপলোড হয়েছে, তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিও, সেখান থেকে তোমরা ফ্রিতে পিডিএফ পেয়ে যাবে। আর ডিসকাশনের জন্য একটা নতুন টেলিগ্রাম গ্রুপ আমি তৈরি করেছি, দ্যাট ইজ ক্র্যাক ইওর জব ডিসকাশন বলে, ওকে। তো তোমরা সেখানে জয়েন হয়ে যেতে পারো, তোমাদের যদি কোনো কিছু জানার থাকে বা কোনো অঙ্ক যদি বেড়ে যায় সেখানে তোমরা ডাইরেক্ট মেসেজ করতে পারবে। তো চলো তাহলে আজকে ভিডিও শুরু করা যাক। ও আরেকটা কথা, যারা চ্যানেলে নতুন আছো তো অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তাহলে এবার শুরু করা যাক। দেখো, ফার্স্ট কোশ্চেন কী বলেছে, সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস দিল্লি থেকে চেন্নাই রওনা দেয় 2:30, ঠিক আছে। গতি ছিল 75 কিলোমিটার প্রতি ঘন্টা। ওই একই দিনে রাজধানী এক্সপ্রেস দিল্লি থেকে চেন্নাই রওনা দেয় 4:30-র সময়, তার গতি 90 কিলোমিটার প্রতি ঘন্টা। দিল্লি থেকে কত দূরে দুটি ট্রেন একে অপরের সঙ্গে মিলবে? ওকে, এখানে হচ্ছে তোমার দিল্লি আর এখানে মনে করো চেন্নাই, ওকে। দিল্লি থেকে চেন্নাই, প্রথমে কে যাচ্ছে? সম্পর্কক্রান্তি, অর্থাৎ এস দিয়ে দিলাম। এ শুরু করেছে তোমার 2:30-এর সময়, আর স্পিড কত? 75 কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক আছে। এবার আরেকজন কে আছে? রাজধানী এক্সপ্রেস, অর্থাৎ আর এ শুরু করেছে 4:30, আর স্পিড কত আছে এর? 90 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার দেখো, দুজনে কিন্তু একই দিকে যাচ্ছে। এবার যখন দুজনে একই দিকে যায় তখন তাদের মধ্যে যে আপেক্ষিক গতি সেটা কী হয়ে যাবে? সেটা অবশ্যই বিয়োগ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি আপেক্ষিক গতি কত পাবো? আপেক্ষিক গতি পাচ্ছি 90 - 75, অর্থাৎ 15 কিলোমিটার প্রতি ঘন্টা। এটুকু ক্লিয়ার? এবার দেখো, এস মানে যে সম্পর্কক্রান্তি এক্সপ্রেস যে সে শুরু করেছিল 2:30-এর সময়, আর রাজধানী এক্সপ্রেস শুরু করেছিল 4:30-এর সময়। তার মানে এই যে 2 ঘন্টার যে ডিফারেন্স, এই 2 ঘন্টা তোমার সম্পর্কক্রান্তি এক্সপ্রেস চলেছিল। তাহলে সে কতটা দূরত্ব গেছিলো? 75 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে। 75 × 2 = 150, 150 কিলোমিটার অলরেডি চলে গেছে। 150 কিলোমিটার চলার পরে তোমার রাজধানী শুরু করেছে তার গন্তব্য, মানে যাত্রা শুরু করেছে। এবার রাজধানী দেখো 90 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কিন্তু যাচ্ছে, তার মানে প্রতি ঘন্টায় এদের দুজনের মধ্যে যে ডিস্টেন্স সেটা হচ্ছে 15 কিলোমিটার করে এগিয়ে যাচ্ছে কি? রাজধানী এক্সপ্রেস। কারণ রাজধানীর গতি কত? 90 কিলোমিটার প্রতি ঘন্টা, সম্পর্কক্রান্তির গতিবেগ 75 কিলোমিটার প্রতি ঘন্টা। তার মানে প্রতি ঘন্টায় দেখো যে রাজধানী এক্সপ্রেস সে কিন্তু 15 কিলোমিটার করে এগিয়ে যাচ্ছে। তাহলে এই যে 150 কিলোমিটার, এই 150 কিলোমিটার কভার করতে রাজধানীর কত সময় লাগবে? 150 / 15 = 10 ঘন্টা সময় লাগছে, 10 আওয়ার্স। তাহলে 10 ঘন্টা পরে গিয়ে কিন্তু রাজধানী সম্পর্কক্রান্তিকে ধরে ফেলবে, ঠিক আছে। 10 ঘন্টা পরে গিয়ে রাজধানী সম্পর্কক্রান্তিকে ধরে ফেলবে। তাহলে 10 ঘন্টা আর চেয়েছি কি? এখান থেকে দেখো দিল্লি থেকে কত দূরে, তার মানে কি 10 ঘন্টা ধরে তোমার রাজধানীর কি চলতে হবে? তো তাহলে রাজধানীর স্পিড কত? 90 কিলোমিটার প্রতি ঘন্টা, আর 10 ঘন্টা চললে কতটা দূরত্ব সে যাবে? 900 কিলোমিটার। তার মানে দিল্লি থেকে 900 কিলোমিটার দূরে গিয়ে এরা একে অপরের সাথে দেখা হবে। বোঝা গেছে? সেকেন্ড কোশ্চেন দেখো, বলেছে বিক্রির সময় একটা বস্তুর 66.2/3% বিক্রি হয় 26% লাভে, অবশিষ্ট বস্তু থেকে 25% বিক্রি হয় 20% লাভে, এবং অবশিষ্ট বস্তু 40% ক্ষতিতে বিক্রি হয়। তাহলে মোট লাভ যদি x% হয় তাহলে এক্সের মান কত? ঠিক আছে, দেখো বলেছে একটা বস্তু আছে তার এত পার্সেন্ট। দেখো এত পার্সেন্ট মানে আমরা কী বুঝি? 66.2/3 মানে কত পার্সেন্ট হয়? মানে এত পার্সেন্ট মানে কত হয়ে যাবে বলো তো? এত পার্সেন্ট মানে 2/3 হয়। কীভাবে? দেখো 3×66 কী হয়ে যাবে? 198, আর 2 যোগ করলে 200/3, আর পার্সেন্টেজ যেহেতু আছে তার জন্য নিচে একটা 100 আসবে। 0 0 কাটো, 0 0 কাটো, তাহলে এখান থেকে আমার কত হয়ে গেল? দেখো 2/3 এসেছে। তাহলে এখানে তুমি ধরে নেবে যে টোটাল আমার প্রোডাক্ট, ধরে নাও 12টা, ঠিক আছে। টোটাল প্রোডাক্ট ধরে নাও তুমি 12টা। এবার প্রথমে কি বলছে? 66.2/%, তাহলে 12-র 66.2/% মানে কি? 2/3 হবে। তাহলে 12 × 2/3, 4, অর্থাৎ 8টা। তাহলে 8টা প্রোডাক্ট আমার বিক্রি হয়েছে কত? 26% কী হবে? লাভে। এবার বাকি আছে কটা? 4টে প্রোডাক্ট পড়ে আছে। বলেছে অবশিষ্ট বস্তুর 25%, তাহলে 4-এর 25% কত হয়ে যাবে?
4-এর 25% 1 হয়, ঠিক আছে, 4-এর 25% 1 হয়, তাহলে একটা বস্তু বিক্রি হয়েছে 25% লাভে, সরি একটা বস্তু বিক্রি হয় 20% লাভে, তাহলে এখান থেকে কত হলো 20%, আর বাকি বস্তু কটা পড়ে আছে দেখো 8টার একটা 9টা, টোটাল ধরেছিলাম কটা আমি 12টা, তাহলে বাকি কটা আছে 3টে, এই 3টি বিক্রি হচ্ছে তোমার 40% ক্ষতিতে। তাহলে এখান থেকে তুমি টোটাল লাভ বা ক্ষতি কত হচ্ছে আগে দেখে নাও। দেখো 8×26 হয়ে যাবে 160, আর 6টা 48, 208, 208% টোটাল লাভ হচ্ছে, প্লাস দেখো 20 হচ্ছে এখানে লাভ, আর এখানে দেখো এখানে কী হচ্ছে ক্ষতিতে বিক্রি করেছে, তাহলে -120, তো টোটাল আমার লাভ বা ক্ষতি কত হচ্ছে 208 আর 228, 108 পড়ে থাকবে আমার বিয়োগ করলে, ঠিক আছে, 108 কী হয়ে যাবে প্লাসে, অর্থাৎ কী হবে লাভ, এই 100 দেখো 108 যে লাভ হয়েছে এটা কী বলেছে যে সবার মধ্যে ভাগ করতে, কারণ মোট লাভ যদি X% হয় তাহলে এক্সের মান করতে, তাহলে ওভারঅল লাভ আমার কত হবে, তাহলে এই 108% যেটা লাভ হয়েছে সেটা কতজনের মধ্যে হচ্ছে 12টা প্রোডাক্টের মধ্যে ভাগ করো তুমি, 12 দিয়ে ভাগ করলে আমার ওভারঅল লাভ কত পার্সেন্ট হয়ে যাচ্ছে 9% করে, তাহলে প্রতিটা প্রোডাক্টের উপর আমার যদি ওভারঅল লাভ আমি দেখি তাহলে কত সেটা হচ্ছে 9%, অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। 3 দাগের কোশ্চেন, একজন ব্যক্তি 75 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে 8 ঘন্টায় কিছুটা দূরত্ব গেছে, এই একই দূরত্ব 6 ঘন্টায় অতিক্রম করতে তার গতি কত হতে হবে। ওকে, আমরা দূরত্ব সমান সমান কি জানি, গতিবেগ ইন্টু সময়, আর গতি সমান সমান কি জানি, দূরত্ব বাই সময়, আর সময় সমান সমান কি জানি, দূরত্ব বাই গতিবেগ, কিছুই না, জাস্ট দেখো দূরত্ব সমান সমান গতিবেগ ইন্টু সময়, এটা তো আমরা জানি, তাহলে একবার আমি গতি বের করার সময় গতিকে রাখলাম এখানে, আর যেহেতু সময় এপাশে গুণ ছিল এপাশে আসলে ভাগ হয়ে গেল, আবার সেম জিনিস সময় বের করতে গেলে গতিকে এপাশে নিয়ে এসে ভাগ করে দিলাম, মুখস্থ রাখার কোনো বিষয় নেই, এটা সিম্পল একদম। এবার বলেছে কি 75 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে 8 ঘন্টায় কিছুটা দূরত্ব গেছেন, তাহলে কতটা দূরত্ব গেছে আমরা কীভাবে বের করব, গতিবেগের সঙ্গে আমরা সময় গুণ করব, তাহলে টোটাল দূরত্ব কত হবে 75 × 8, এটা হচ্ছে টোটাল দূরত্ব। বলেছে এই একই দূরত্ব 6 ঘন্টায় যদি যেতে হয় তাহলে তার গতি কত হবে, মানে সময় বের করতে, তোমার গতিবেগ বের করতে বলেছে, সময় আমার দিয়ে দিয়েছে, তাহলে টোটাল দূরত্ব কত আমাদের এইটা, সময় বের করতে গেলে গতিবেগ বের করতে গেলে আমাদের কী দরকার দূরত্ব বাই সময়, তাহলে এটা যদি টোটাল দূরত্ব হয় তাহলে সময় কত বলে দিয়েছে 6 ঘন্টা, লিখে দিলাম 6 ঘন্টা, এবার কাটাকাটি করো, 3, এটা হয়ে যাবে কত 4, আর এটা হয়ে যাবে 25, তাহলে 4×25 100 কিলোমিটার প্রতি ঘন্টা তার গতিবেগ হওয়া উচিত, অপশান এ। 4 দাগের কোশ্চেন, আচ্ছা ঘাবড়ানোর কিছুই নেই, সিম্পল, এটাকে মনে করো এ, এটাকে মনে করো বি, a + b তার হোল স্কোয়ারের সূত্র আগে লাগাও, তাহলে এখান থেকে আমি লিখতে পারি sin a স্কোয়ার এ হবে sin a স্কোয়ার এ প্লাস cosec স্কোয়ার এ প্লাস 2 sin a ইন্টু cosec a + b তার হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab লিখতে পারো, অথবা এই যে এরকমও লেখা অনেকে যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে এই যে বি স্কোয়ারটা পরে লেখে, আমি সেটা আগে লিখে দিয়েছি। ওকে, ঘাবড়ানোর কিছুই নেই। তারপরে কি আছে আমার প্লাস আছে, প্লাস দাও, এবার এটা cos স্কোয়ার এ প্লাস sec স্কোয়ার এ, আর প্লাস হয়ে যাবে 2 cos a ইন্টু sec a। ওকে, এটুকু ক্লিয়ার। এবার দেখো এখান থেকে আমি কি লিখতে পারি, sin স্কোয়ার এ প্লাস cos স্কোয়ার এ, ঠিক আছে, sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার কী হয়ে যায় 1 হয়ে যায় না, তাহলে এই দুটোকে যদি আমি এক জায়গায় নিয়ে আসি তাহলে কী হয়ে যাবে, এখানে আমার 1 পড়ে থাকবে, 1 পড়ে থাকছে তো, প্লাস sin a প্লাস cos a, sin a ইন্টু cosec a আছে, ঠিক আছে, সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, ইন্টু কোসেক মানে কি অতিভুজ বাই লম্ব, দেখো কেটে যায়, কেটে গেলে কি পড়ে থাকে আমার 1 পড়ে থাকে, তাহলে 2 1 কী হয়ে যাবে 2 হয়ে যাবে, প্লাস 2 প্লাস এখানে তোমার পড়ে থাকবে কোসেক স্কোয়ার প্লাস সেক স্কোয়ার, কোসেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ। ওকে, প্লাস এখানেও দেখো 2 × cos ইন্টু সেক আছে না, 2 × cos ইন্টু সেক, তাহলে cos আর সেক গুণ করলেও আমার একই হয়, সেটা হচ্ছে 1 হয়ে যাবে, তাহলে 2 1 কত হয়ে যাবে 2। এবার করে দাও এখান থেকে এই যে 2 আর 2 4 আর 1 5, 5 প্লাস কোসেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ, তাহলে আলটিমেটলি আমার অ্যান্সার হয়ে যাচ্ছে 5 প্লাস কোসেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ, অপশান সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, 5 দাগের কোশ্চেন, বলেছে 12 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা কঠিন ধাতবকে গলিয়ে
27টা ছোট ছোট গোলকে রূপান্তরিত করা হয়েছে। মূল গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল এবং তৈরি হওয়া 6টি ছোট গোলকের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অনুপাত কত? ওকে, এখান থেকে তোমাকে যে সূত্রগুলো লাগবে সেগুলো একবার ঝালিয়ে দিই। দ্যাট ইজ, দেখো 12 সেমি ব্যাসার্ধের একটা কঠিন ধাতবকে গলিয়ে 27টা ছোট ছোট গোলক তৈরি করা হবে। দেখো তার মানে কি, এদের যে তোমার আয়তন, বড় ব্যাসার্ধে বড় গোলকের যে আয়তন সেটা ছোট গোলকের আয়তনের সমান হয়ে যাবে। ছোট তো তোমার একটা তৈরি করছে না, 27টা তৈরি করবে, তাহলে বড় গোলকের যে আয়তন সেটা আমার ছোট গোলকের 27টার আয়তনের সমান হয়ে যাবে। তাহলে গোলকের আয়তনের সূত্র লাগবে এখানে। তাহলে গোলকের আয়তনের সূত্র, গোলকের আয়তন, যারা এখনও পরিমিতির ভিডিওটা দেখোনি, এনটিপিসির যে এক্সাম হয়েছিল সেখানে আমি টোটাল পরিমিতি কিন্তু অলরেডি কমপ্লিট করে দিয়েছি, সেখানে ভালোভাবে বোঝানো আছে এই অঙ্কগুলো। তো যারা এখনও দেখোনি অবশ্যই দেখে নিও। গোলকের আয়তনের সূত্র 4/3 পাই আর কিউব। আর কি বলেছে? মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল। দেখো গোলকের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এটাকে মোট পৃষ্ঠতলও বলা হয় বা সমগ্রতলও বলা হয়। তাহলে মোট পৃষ্ঠতল এর ক্ষেত্রফলের সূত্র কী হয়ে যায়? 4 পাই আর স্কোয়ার। বোঝা গেল? এবার সূত্রতে যা বসিয়ে দাও। তাহলে দেখো দুজনের যে আয়তন সেটা আমার সমান হয়ে যাবে। তাহলে 4/3 পাই আর কিউব মানে কি 12 গুণ 12 গুণ 12, তাহলে গুণ 12 গুণ 12 গুণ 12, এটা হয়ে গেল বড় গোলকের আয়তন। এবার এই আয়তনের সমান কী হবে? তোমার ছোট গোলকের আয়তন, যেটা 27 পিস তৈরি হবে। তাহলে ছোট গোলকের আয়তনের সূত্র 4/3 পাই ইন্টু, দেখো আমি তো আর ব্যাসার্ধ জানি না কত, তাহলে সেটাকে তুমি আর কিউব লিখে দাও, ইন্টু কী আছে 27 আছে 27। এবার দুপাশ থেকে দেখো তুমি 4/3 পাই আর 4/3 পাই কেটে দিতে পারো। তাহলে আর কিউব সমান সমান কী হয়ে যাবে? 27 এপাশে আসলে নিচে চলে যাবে। তাহলে 12 গুণ 12 গুণ 12 বাই, দেখো 27কে আমরা ভেঙে 3 গুণ 3 গুণ 3 লিখতে পাই না? 3 গুণ 3 গুণ 3, এটাতে কাটলে 4, এটাতে কাটলে 4, এটাতে কাটলে 4। ও সমান সমান এটা আর কিউব তো পড়েই আছে। দেখো 4 কটা আছে? 3টে আছে, তার মানে 4-এর কিউব সমান সমান কী হয়ে যাবে? আর-এর কিউব। তাহলে আর এর মান কত হয়ে যাচ্ছে আমার? 4। তাহলে ছোটো যে গোলকটা তৈরি হয়েছে তার ব্যাসার্ধ কত হবে? 4 ইউনিট হবে বা 4 সেমি হবে। এবার বলছে মূল গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল। মূল গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র কী হবে? 4 পাই আর স্কোয়ার মানে তোমার 12 তার স্কোয়ার মানে 12 গুণ 12 ইস্টু বলেছে তৈরি হওয়া ছোটো গোলকের 6টা। তাহলে ছোটো গোলকের, দেখো গোলক বড় হোক বা ছোটো হোক তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র তো সেম হবে। তাহলে এ পাশেও কী হয়ে যাবে আমার? 4 পাই আর স্কোয়ার মানে 4 গুণ 4। এবারে দেখো বলেছে 6টার নিতে হবে, ঠিক আছে? তাহলে গুণ 6 করে দাও। এবার কাটাকাটি করো, 4 পাই কেটে যায়। ওকে, আচ্ছা 12 মানে এখানে 2 হবে, 4 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 3 এ 4ই 12, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 2 দোকানে 4, আর কাটাকাটি যায় না, 3:2 হয়ে যাচ্ছে। তাহলে এদের অনুপাত কত হয়ে যাবে? 3:2। অপশান সি কারেক্ট অ্যান্সার। 6 দাগ। আচ্ছা এখানে তোমার বার হয়ে যাবে 67-এর মাথায়। ওকে, 67-এর মাথায় বার হয়ে যাবে। এটাকে তোমার P/Q আকারে প্রকাশ করতে বলেছে, যেখানে Q = 0 হবে না। এগুলো তো বহুবার করেছি, আশা করি তোমরা পারো, তবুও করে দিচ্ছি। দেখো মাথায় বার আছে, তো বার খোলার নিয়ম কি? যে সংখ্যাটা লেখা আছে সেটা পুরোটা আগে লিখে দাও। 4 5 6 7 বিয়োগ যেটুকুর মাথায় বার নেই তাকে বাদ দাও। বার নেই কার মাথায়? 45-এর মাথায়, তাহলে বাদ দিয়ে দিলাম। বাই যে কটার মাথায় বার আছে সে কটা 9 হবে নিচে, আর বিন্দুর পরে বা দশমিকের পরে যে কটা খালি আছে মানে যে কটার মাথায় বার নেই সে কটা 0। একটার মাথায় বার নেই দেখতে পাচ্ছ 5-এর মাথায়, তাহলে এটা 0 করে দাও। এখান থেকে যদি আমি বিয়োগ করি তাহলে হয়ে গেল 2, 4 আর কত হলে 6, 2-এ 1 আর কত হলে 1 নেই, 45 হবে, 45/990। আচ্ছা এটাকে যদি কাটাকাটি করি, 2 দিয়ে কাটলে 2 2 4 4 8 5 13। আচ্ছা এটাকে তো 2 দিয়ে তো কাটাই যায়, 4 2 8 9 5 4 9 5, আর এটাকে 2 দিয়ে কাটলে 2 হচ্ছে 26 হচ্ছে আর 1। আচ্ছা আর কি কাটাকাটি যায়? আর তো যাচ্ছে না, মানে নিচে আমার যে করে হোক 495 আসবেই, 495 495, এটাও হবে না এটাও হবে না। আচ্ছা এবার ভাগ করতে হবে তোমার, 2 2 6 1কে আমার ভাগ করতে হবে 495 দিয়ে। তাহলে প্রথমে কতবার যাবে? আমার 4 বার যাবে। 4 5 20 0 হাতে আমার 20 0 হাতে আমার 2, 4 9 36 37 38, 8 হাতে আমার 3, 4 4 16 3 19, 1 থাকছে
8 আর 8 16, হাতে 1, 9 রেখে 10, 10 আর কত হলো 12, 2 হাতে 1, 4 পূর্ণ 281/495। অপশান নাম্বার সি হবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? 7 দাগের কোশ্চেন বলেছে 25 গ্রামকে কিলোগ্রামে রূপান্তরিত করো। 25 গ্রামকে কিলোগ্রামে রূপান্তরিত করো। ওকে, দেখো ছোটোবেলা থেকে তো এটা শিখেছো যে কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম আর মিলিগ্রাম। তাহলে 25 গ্রাম আছে, 25 গ্রাম মানে 25, একে কিলোগ্রাম মানে কি এখান থেকে তো এই পর্যন্ত যাবে, তার মানে গ্রামকে কিলোগ্রামে ভাগ করতে গেলে কী করতে, রূপান্তরিত করতে গেলে কী করতে, 1000 দিয়ে ভাগ দিতে হবে, কারণ 1000 গ্রামেই তো 1 কিলোগ্রাম হয়, 1000 গ্রামেই 1 কিলোগ্রাম হয়। তাহলে 25 গ্রামকে যদি আমি কিলোগ্রামে ভাগ বানাতে চাই, মানে 25 গ্রামকে কিলোগ্রাম বানাতে গেলে কী করতে হবে, 1000 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 1000 দিয়ে ভাগ দিলে 4 25 100 আর 0, 1/40 কেজি। ওকে, অপশান সি কারেক্ট অ্যান্সার। 8 দাগ, বাপরে এত বড় একটা এক্সপ্রেশন, এটা শর্টকাটে কীভাবে সলভ করব? কিছু না, x = 1 বসিয়ে দাও। ঠিক আছে, x এর মান কত বসাবে? 1। এবার এই ক্ষেত্রে বসাতে গেলে তোমাকে একবার এখানে বসিয়ে দেখতে হবে, আর সেম মান তোমাকে এখানে বসিয়ে দেখতে হবে যে কোনটাই চলে আসছে। ওকে, তাহলে x এর মান যদি আমি 1 বসাই, তাহলে x এর মান এখানে যদি 1 বসাই, 1 এর পাওয়ার 4 আছে, তাহলে কত হবে? 1, 1 মাইনাস, দেখো 8 কে 8, 1 - 8 বাই নিচে x এর মান 1, তার মানে 2 প্লাস 5, 5 আর 2 কত হবে? 7 মাইনাস 3 অর্থাৎ 4। নিচে কত হয়ে যাচ্ছে আমার? নিচে হয়ে যাবে কত? 4 ইন্টু উপরে দেখো আবার 2 1 কে 2, x এর মান তো 1, তাহলে 2 1 কে 2 মাইনাস 1 মানে 1, আর নিচে হয়ে যাবে আমার 1 আর 2 এ 3, 3 আর 4 7। ওকে, ইন্টু এখানে কি আছে আমার? x স্কোয়ার, মানে 1 এর স্কোয়ার, 1 এর স্কোয়ার থেকে 9 চলে গেলে কত পড়ে থাকবে আমার? এখানে 8 পড়ে থাকবে, তাও মাইনাসের 8 বাই নিচে হয়ে যাবে 1 থেকে যদি আমি 2 বাদ দিই তাহলে -1। এটুকু ক্লিয়ার? আচ্ছা, এটা আমি একবারে লিখে দিচ্ছি এখানে, 1 থেকে 8 চলে গেলে কত হবে? 7 মাইনাসে। বোঝা গেছে? এবার সলভ করো। এই মাইনাস কেটে যায়, এই সাথে কেটে যায়, আর 4 দিয়ে কাটলে এটা কত হয়ে যাবে? 2। তাহলে দেখো অ্যান্সার কত হবে আমার? -2 কিন্তু। ঠিক আছে, অ্যান্সার কত হয়ে যাচ্ছে? -2। বোঝা গেছে? অ্যান্সার কত হবে? -2। এবার দেখো এই যে -2 কিন্তু শুরুতে বলেছিল পি এর মান, তাহলে পি সমান সমান কত হয়ে যাবে? -2। তাহলে পি স্কোয়ার - 1 এর মান কত? দেখো পি স্কোয়ার মানে -2 তার হোল স্কোয়ার -1, তাহলে -2 এর হোল স্কোয়ার করলে কত হয়ে যাবে? 4 - 1 সমান কত? 3। তাহলে আমার আলটিমেটলি পি স্কোয়ার - 1 সমান কত আসে? 3 আসছে। এইবার তোমাকে এক্স এর মান 1 এখানে পুট করে দেখতে হবে কোনটার মান আমার 3 আসে, সেটাই হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? এক সেকেন্ড একটু সাইড করে দিই, কারণ জায়গার একটু দরকার পড়বে। দেখো এবার দেখো এক্স এর মান এখানে যদি 1 বসাই, তাহলে 1 এর স্কোয়ার কত হয়ে যাবে? 1 প্লাস 6, 6 এর 7, 7 আর 8 15 হয়ে যাচ্ছে। এটা কত হচ্ছে আমার? এটা হয়ে যাচ্ছে আমার 15। ওকে, তাহলে এখানে এক্স স্কোয়ার মানে 1 এর স্কোয়ার 1, আর 6 কে 6 আর 8, দেখো 8 আর 1 9, 9 থেকে যদি আমি 6 বাদ দিই তাহলে কত হয়ে যাচ্ছে? 3 হয়ে যাচ্ছে। দেখো সেই 3 এসেছে আমার, তাহলে পি স্কোয়ার - 1 এর মান কত হয়ে যাবে? এক্স স্কোয়ার - 6x + 8। অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এটাও তুমি করে দেখো। এক্স স্কোয়ার মানে কত? 1, 1 এর স্কোয়ার, তাহলে 1 হয়ে যাবে, 1 এর থেকে 6 চলে গেলে -5, -5 আর +10 যোগ করলে কত হয়ে যাবে আমার? +5 হবে না আনসার? এক্স স্কোয়ার +10, তাহলে 1 আর 6, 6 আর 1 7 আর 10 17, এটাও হচ্ছে না। তাহলে আলটিমেটলি আমার অ্যান্সার কত হয়ে যাবে? অপশান বি। ওকে, একটি আয়তকার মাঠের দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 77 এবং 50 মিটার, এর ক্ষেত্রফল একটা বৃত্তাকার মাঠের ক্ষেত্রফলের সমান, তাহলে ওই বৃত্তাকার মাঠের পরিধি কত? ওকে, একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে 77 ইন্টু 50। এটা কি? একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এবার বলেছে এর ক্ষেত্রফল একটা বৃত্তাকার মাঠের ক্ষেত্রফলের সমান, তাহলে বৃত্তাকার মাঠের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার, তো তাহলে কী হয়ে যাবে? পাই আর স্কোয়ার সমান কত? এইটা, তাহলে পাই সমান আর স্কোয়ার সমান 77 ইন্টু 50 বাই নিচে পাই আসবে, পাই মানে 22/7, তাহলে 22 এখানে থাকছে আর নিচে 7 আসছে, তাহলে 7 পাল্টি খেয়ে কি উপরে চলে যাবে? তাহলে আমি ডাইরেক্ট এখান থেকে লিখে দেবো উপরে ইন্টু 7। 11 দিয়ে কাটলে 2, 11 দিয়ে কাটলে 7, আর 2 দিয়ে কাটলে এটা কত হয়ে যাবে? 25। তাহলে আর স্কোয়ার সমান কী হয়ে যাবে? দেখো 7 গুণ 7, একটা 7 আসবে। আচ্ছা, 7 গুণ 7 গুণ 25, আর সমান কী হয়ে যাবে? রুটের মধ্যে আসবে, 7 গুণ 7 গুণ 5 গুণ 5,
তাহলে আর সমান সমান কত হয়ে যাচ্ছে, 35 হয়ে যাচ্ছে। আমার বলেছে ওই বৃত্তাকার মাঠের পরিধি। আচ্ছা, পরিধির সূত্র কী হয়ে যায়, পরিধির সূত্র কী হয়ে যাবে, 2πr। তো 2πr লিখে দাও এখানে, 2 গুণ 22/7 আর মানে 35, 5 সাথে 35, তাহলে 5 দুগুণে 10, 10/22 220 সেমি না মিটার। তাহলে পরিধি কত হচ্ছে আমাদের, 220 মিটার। ওকে, 10 দাগ বলেছে একটি দোকানদার একই মূল্যযুক্ত খেলনার উপর বিভিন্ন রকমের ছাড় দেয়। প্রথমবার কীরকম ছাড় দিচ্ছে, যে কোনো সংখ্যক খেলনা কিনলে 12% এবং পরে 15%-এর ধারাবাহিক ছাড়। আবার বলেছে যে কোনো সংখ্যক খেলনা কিনলে প্রথমে 15%, তারপরে 10%, তারপরে 2%-এর ধারাবাহিক ছাড়। আবার বলেছে প্রথম 3টিতে 40% ছাড় এবং পরের খেলনার জন্য 15% করে ছাড় দেবে। আবার বলেছে যে 10টা খেলনা কিনলে 2টো খেলনা সম্পূর্ণ বিনামূল্যে। কেউ যদি 10টা খেলনা কিনতে চায় তাহলে কোন ছাড়টা তার জন্য সবথেকে লাভজনক। তার মানে 10টা খেলনার উপরে সবথেকে বেশি ছাড় কোনটাই দিচ্ছে সেটা বের করতে হবে। তাহলে আমরা এক একটা করে ছাড় আগে হিসাব করব। প্রথমে বলেছে কি এ, প্রথমে 12, তারপরে 15, তাহলে -12 -15 প্লাস মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 12 গুণ 15/100, এটা হয়ে যাচ্ছে -27 প্লাস 12 15 কত হচ্ছে 180, আর নিচে 100 আছে মানে 1.8 হবে, 1.8। তাহলে আলটিমেটলি আমার এখানে ছাড় দাঁড়াচ্ছে হচ্ছে তোমার 25.2%-এর। ওকে, এবার আসো বি দাগে। দেখো বি দাগে 3টে দিয়েছে, তো 3টেকে আমরা দুটো দুটো করে আগে করে নিই। প্রথমে -15, তারপর হচ্ছে -10 প্লাস 15 গুণ 10/100, তাহলে এখানে হচ্ছে কত আমার 25 -25, আর এখানে হচ্ছে প্লাস 15 10কে 150, তাকে করলে 1.5। তাহলে আলটিমেটলি এখানে আমরা দাঁড়াচ্ছে হচ্ছে তোমার 23.5, এতটা ছাড়। তাহলে প্রথম দুটো থেকে এইটুকু বলে, এবার পরেরটা বের করো, যে -23.5 আর একটা কী বলেছে 2%, -2 মাইনাসে মাইনাসে প্লাস 23.5 গুণ 2/100, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার 25 25.5 25.5 মাইনাস 25.5 প্লাস 5 দুগুণে 10-এর 0, হাতে 1, 23 দুগুণে 46, এটাকে 47, 47। আচ্ছা, এবার কী হবে, আমার এক ঘর আগে বিন্দু ছিল মানে 47 হচ্ছে এখানে, আর নিচে 100 আছে মানে আরও 2 ঘর আগে বিন্দু, তাহলে আলটিমেটলি আমার বিন্দু হয়ে যাবে 3 ঘর আগে। ওকে, তাহলে দেখো 25.5-এর থেকে যদি আমি 0.470 বাদ দিই, তাহলে 0 7 কত 10, 3 হাতে 1, 4 5, 0 হয়ে যাচ্ছে, আর এদিকে 25, তাহলে 2 ঘর নিয়ে নাও। তাহলে আলটিমেটলি এখানে আমি ছাড় পাচ্ছি 25.03%-এর। বোঝা গেছে? আচ্ছা, এবার আসো সি দাগে। সি দাগে কী বলেছে, যে প্রথম 3টিতে 40% এবং পরেরগুলো 15%। টোটাল খেলনা কতগুলো কেনার কথা, 10টা। তাহলে প্রথম যদি 3টে নেয় আর বাকি কটা পড়ে থাকবে 7টা, তাহলে প্রথম 3টাতে 40% আর পরের 7টাতে 15% করে। ওকে, তাহলে এটা হয়ে গেল কত 120, আর এটা হয়ে যাচ্ছে কত 105। টোটাল আমার কি এতটা ছাড় দিচ্ছে। এবার এতটা ছাড় তো একটাই দিচ্ছে না, আমার ওভারঅলের উপর বের করতে হবে। তাহলে ওভারঅল আমার কটা প্রোডাক্ট, 10টা প্রোডাক্ট, 10 দিয়ে ভাগ করো, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার 120 আর 225 225/10, তাহলে সমান সমান 22.5%। এখানে ছাড় দিচ্ছে 22.5%। আর একটা পড়ে আছে যে 10টা কিনলে তোমার 2টো ফ্রি। তার মানে তুমি ফ্রি পাচ্ছ কটা, 2 পিস। কটার উপরে 2টো ফ্রি পাচ্ছ বলো তো, 10টার উপরে নয় কিন্তু, 12টা কিনলে তবেই তুমি 2টি ফ্রি পাচ্ছ। বোঝা গেছে? ইন্টু 100, এটা কাটাকাটি করলে 6, আর 100/6 মানে 350। তার মানে এটা হয়ে যাবে তোমার 16.2/3% বা 16.66%, 0.66%। এবার তুমি এখানে দেখে বলো সবথেকে বেশি ছাড় আমি কোনটাই পাচ্ছি, সবথেকে বেশি পরিমাণে ছাড় আমি পাচ্ছি কোথায়। দেখো এইটাই পাচ্ছি 25.2% ছাড়, এটাই পাচ্ছি 25.03%, কিন্তু 25.3 নয় 03। তার মানে এটা কিন্তু ছোটো, আলটিমেটলি এর থেকে বিয়ের ছাড়টা কিন্তু ছোট। সিতে পাচ্ছি 22 অলরেডি 25% ছাড় পেয়ে গেছে, আর এখানে 22%, আর ডির তো কোনো কথাই নেই, ও তো 16% ছাড় দিচ্ছে। তাহলে আলটিমেটলি আমার অ্যান্সার হয়ে যাবে অপশান কোনটা অ্যান্সার হবে, অপশান সি। কারণ এইটা আমাদের সবথেকে বেশি পরিমাণ ছাড় দিচ্ছে, আর কোথায় আছে, অপশান সিতে। ক্লিয়ার হয়েছে অঙ্ক? নেক্সট 11 দাগ বলেছে এক্স একটা সর্বোচ্চ সংখ্যা যা এত এত দিয়ে ভাগ করলে যথাক্রমে এত এত অবশিষ্ট থাকে। এক্সের সংখ্যা অঙ্কগুলির যোগফল কত? কিছুই করবে না, জাস্ট এদের থেকে এটা বাদ দাও। কি কি আছে, 70
72, এখান থেকে কি 22 বাদ দেবে, কারণ 22 কি অবশিষ্ট থাকে, তো যেটা আমার অবশিষ্ট থাকবে সেটা আমি বাদ দেবো। তারপরে আছে আমার 85, 5, এখান থেকে 45 বাদ দাও। আর আছে 99, 25, এখান থেকে 55 বাদ দাও। তাহলে এখান থেকে আমার বাদ দিলে হয়ে যাবে 7050, এখান থেকে বাদ দিলে হয়ে যাচ্ছে আমার 8460, এটার থেকে বাদ দিলে হয়ে যাবে আমার 9870। এই যে তিনটে সংখ্যা বেরোলো, এবার কি করবে, এদের HCF বের করবে, HCF। ওকে, HCF বের করলে কি এইগুলো আমার সব কি কাটা চলে যাবে, বোঝা যাচ্ছে, এইগুলো সব কাটা চলে যাবে, তাহলে বাকি আমার এক্সট্রা থাকে, এইগুলোই ভাগশেষ হিসাবে পড়ে থাকবে। তাহলে 70 84 HCF কী করা হয়, তোমার দেখো ছোটো হিসাবে বের করা যায়, ঠিক আছে, ছোটোখাটো বের করা যায়। শর্টকাট যেটা হচ্ছে তোমার সবার ডিফারেন্স নেবে, তাহলে এদের মধ্যে ডিফারেন্স হয়ে যায় আমার 0, 1, আর হয়ে যাচ্ছে তোমার 4, 1, 1410। এদের মধ্যে ডিফারেন্স হয়ে যাচ্ছে 0, 1, 4, 1, 1410। আর বড়টার থেকে নিচেরটা মানে উপরেরটার থেকে ছোটোটা, এটার ডিফারেন্স হয়ে যাচ্ছে আমার 7, 2810, 2820 হয়ে যাচ্ছে, 2810। এবার দেখো এদের যেটা গসাগু হবে সেটাই হয়ে যাবে অ্যান্সার। এদের গসাগু কত হয়ে যাবে, দেখো 1410, 1410, আর এটা 2800, আচ্ছা 10 না, এটা তো 20 হবে, 70 থেকে 50 বাদ দিলে তো 20 থাকে, এটা হচ্ছে 2820। এবার দেখো এদের গসাগু কত বলো তো, এদের গসাগু হয়ে যাবে তোমার 1410, কারণ দেখো 1410কে আমি 1410 দিয়ে ভাগ করতে পারি, আবার 2820কেও আমি 1410 দিয়ে ভাগ করতে পারি, কারণ 1410-এর ডবল হচ্ছে 2820। তাহলে আমার এদের HCF কত হয়েছে 1410। আমার চেয়েছে কি এক্সের অঙ্কগুলোর যোগফল, এক্স হচ্ছে এই সংখ্যাটা, ঠিক আছে, এটা হচ্ছে এক্স, কারণ এই 1410কে দিয়ে যদি আমি এই 70, 72, 85, 5 এবং 99, 25কে ভাগ করি, তাহলে প্রতি ক্ষেত্রে আমার এই ভাগশেষগুলো থেকে যাবে। প্রথমটাই 22 থাকবে, তারপরে 45 থাকবে, তারপর 55 থাকবে। তাহলে এটা তো আমাদের হয়ে যাচ্ছে, তাহলে এক্সের মান আমরা পেয়ে গেছি। বলেছি এক্সের অঙ্কগুলোর যোগফল, এই যে অঙ্ক 1 + 4 + 1 সমান কত হচ্ছে 6। তাহলে এক্সের অঙ্কগুলোর যোগফল কত, অপশান ডি 6। 12 দাগের কোশ্চেন বলেছে কত শতাংশ সরল সুদে 7500 টাকা 7 বছরে 9250 টাকা হয়ে যাবে। আচ্ছা দেখো আসল কত দেওয়া আছে, আমার প্রিন্সিপাল কত 7500 টাকা, আর এই যে 9250 টাকা, এটা কি, এটা হচ্ছে আমার আসল এবং সুদ মিল, অর্থাৎ সুদ আসল। তাহলে এখান থেকে যদি আমি সুদ বের করি, যে সিম্পল ইন্টারেস্ট কত দেওয়া আছে 0, 5, 5 আর কত হলে 12, 7 হাতে 1, 1750 টাকা। তাহলে সরল সুদ কত আমার 1750 টাকা। আমরা সরল সুদ কীভাবে বের করি, PRT/100। তাহলে আসল মানে পি, সেটা কত দেওয়া আছে আমাদের PRT/100 সমান এটা কী হয়ে যায়, এটা হচ্ছে তোমার SI। ওকে, তাহলে পি মানে আমার 7500 ইন্টু আর কত রেট কত আমাদের জানি না, রেট/100 লিখে দাও, ইন্টু টি আমাদের 7 জানি, সমান সরল সুদ যেটা আমাদের 1750 দেওয়া আছে। তাহলে এখান থেকে 0 0 0 0 কাটো, তাহলে আর সমান কী হয়ে যাবে 1750/7 × 75, 25 দিয়ে কাটলাম 3, 25 দিয়ে কাটলে এটা হয়ে যাবে তোমার 7 25 175 আর 0 70, 7 দিয়ে কাটলাম 10, তাহলে 10/3 মানে 3 পূর্ণ 1/3 শতাংশ। তাহলে রেট কত পার্সেন্ট, 3 পূর্ণ 1/3%। 13 দাগ বলেছে 18 এবং 72-এর তৃতীয় অনুপাত কত। H2 দেওয়া আছে, যদি এর তৃতীয় অনুপাত বা সি বের করতে বলে তাহলে আমরা কীভাবে করি, H2B B/C, মানে A/B সমান B/C, তার মানে B² সমান কী হয়ে যাবে A/C। তাহলে C সমান কী হয়ে যায়, C সমান B²/A। ওকে, তাহলে সেটাই লিখে দাও এখানে। C কোনটা হয়ে যাবে আমাদের, যেটা বের করবো আমরা, অর্থাৎ তৃতীয় অনুপাত। তাহলে B² মানে কি, এটা তো B আর এটা তো A, তাহলে 72 × 72/18, 4, 4 দোকানে 8, 4 7 28। ওকে, এটা আরেকটা শর্টভাবে করা যায়, যে তোমরা যে রিজনিংগুলো করো সেভাবেও করা যায়। 18 কত গুণ 72, 4 গুণ, তাহলে এখানেও নিশ্চয়ই 4 গুণ হবে, তাহলে গুণ 4 করে তো দেখো 288 হয়ে যায়। দেখো সেই 4 গুণই কিন্তু হয়েছে এখানে, তাহলে আলটিমেটলি অ্যান্সার আমার অপশান এ। 14 দাগ বলেছে একটা ট্রেন 80 সেকেন্ডে একটা খুঁটি পার হয়, ট্রেনটির গতি যদি তোমার 36 কিলোমিটার প্রতি ঘন্টা হয়, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত। দেখো 80 সেকেন্ডে কী হচ্ছে, একটা খুঁটি পার করছে। খুঁটি পার করা মানে কি, খুঁটি পার করা মানে ট্রেনটা তার নিজের লেন্থ বা দৈর্ঘ্যকে অতিক্রম করছে। তাহলে নিজের লেন্থ অতিক্রম করতে সময় লাগছে কতটা, 80 সেকেন্ড। ট্রেনের গতিবেগ কত আমার 36 কিলোমিটার প্রতি ঘন্টা, 1 ঘন্টায় যায় 36 কিলোমিটার। একে যদি আমরা মিটার প্রতি সেকেন্ডে নিয়ে আসি, তাহলে কী করতে হয়, মিটার প্রতি সেকেন্ডে আনতে গেলে আমাদের 5/18 দিয়ে ভাগ করতে হবে, মানে 5/18 দিয়ে গুণ করতে হবে। এটা কি 1 মিটার
সরি, এটা হচ্ছে প্রতি সেকেন্ডে কত মিটার যায়। আমার গ্যাসে কত সেকেন্ড, 80 সেকেন্ড, তাহলে একে আবার 80 দিয়ে গুণ করো। তাহলে এখান থেকে যদি কাটাকাটি করি, 18 দুগুণে 36, তাহলে 5 দুগুণে 10, অর্থাৎ 80, 800 মিটার। ট্রেনের দৈর্ঘ্য কত হয়ে যাবে আমার, 800 মিটার। অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে একটা সরল কোণের মান কত। একটা সরল কোণ, এই যে একটা সরল কোণ ছোটোবেলা থেকে করে আসি, কত ডিগ্রি, 180 ডিগ্রি। 16 দাগ। বলেছে সীমা এবং দর্শনের আয়ের অনুপাত 7:5। তারা যথাক্রমে 12,000 এবং 9,000 টাকা করে সঞ্চয় করে এবং ব্যয়ের অনুপাত কত হয়ে যায়, 17:12। তাহলে সীমা এবং দর্শনের মোট ব্যয় কত। দেখো এটা একদম শর্টকাটে আমরা করতে পারি কি, দেখো মোট ব্যয়ের অনুপাত কত, 17:12। তাহলে টোটাল ব্যয় জিজ্ঞাসা করেছেন যে মোট ব্যয় কত, তাহলে মোট ব্যয় এখান থেকে কত হয়েছে, 9 আর 2 অর্থাৎ 29 ইউনিট। তাহলে আমাদের যেটা অ্যান্সার হবে সেটা 29-এর মাল্টিপল হবে, অবশ্যই 29-এর মাল্টিপল হবে। তাহলে এখানে একমাত্র অপশান ডি দেখো 29-এর মাল্টিপল। তাহলে রাইট অ্যান্সার কত হয়ে যাবে, 87,000 টাকা। এবার যাদের মনে হবে যে এটা আমি করবো না, আমি এবার বেসিক নিয়মে করাচ্ছি এক্স ধরে। দেখো এবার যদি তোমরা বেসিক নিয়মে করতে চাও তাহলে কীভাবে করবে, দেখো বলে যে সীমা এবং দর্শনের আয়ের অনুপাত এত, তাহলে আমি ধরে নিই এদের ইনকাম, একজনের 7x আর একজনের 5x, আর যেটা এক্সপেন্ডিচার বা ব্যয় আছে সেটা একজনের 17y আর একজনের 12y। এবার দেখো এখান থেকে যদি আমি এরকম লিখি যে আয় কত, 7x, আয়ের থেকে যদি আমি ব্যয় বাদ দিয়ে দিই, -17y সমান কী পড়ে থাকে, সঞ্চয় পড়ে থাকে, সেটা কত, 12,000। কার ক্ষেত্রে, এটা সীমার ক্ষেত্রে। আবার দর্শনের ক্ষেত্রেও দেখো সেম জিনিস, ইনকাম কত, 5x, তার থেকে ব্যয় বাদ দাও 12y, তাহলে এটা তো 12,000। তাহলে এর যে সঞ্চয় সেটা কত পড়ে থাকে, 9,000। এবার দেখো না, একটাকে তুমি সমান করো, মনে করো এক্সকে সমান করবে, তাহলে এই পুরোটাকে গুণ দিয়ে দাও 5 দিয়ে, এটাকে গুণ দিয়ে দাও 7 দিয়ে, তাহলে কী পড়ে থাকলো আমার, 5 7 35x মাইনাস 5 17 85y সমান 5 12 60,000। এখানে 60,000 হয়ে গেল। আর নিচে পড়ে থাকবে আমার 35x মাইনাস 7 12 84y সমান 7 9 63,000 বাই দিয়ে দাও। এবার কি করবে, মাইনাস করবে, তাহলে চিহ্ন চেঞ্জ করে দাও, প্লাস মাইনাস 35x কেটে গেল। আর এখানে দেখো 84y থেকে 85y থেকে 84, অর্থাৎ একটা -y পড়ে থাকবে, সমান -3,000। ওকে, 60,000 থেকে 63,000 চলে গেলে -3,000 পড়ে থাকে। তাহলে ওয়াইয়ের মান কত হয়ে গেল আমার, 3,000 টাকা। আমার কি বলেছিল যে ব্যয়ের অনুপাত এত হলে মোট ব্যয় কত, তাহলে মোট ব্যয় কত, মোট আমাদের এক্সপেন্ডিচার কত ধরেছিলাম আমি, 17y প্লাস 12y, এটাই তো মোট। তাহলে দেখো 29y, আমি তো এটাই বলেছিলাম তোমাদের যে 29-এর মাল্টিপল হবে। তাহলে দেখো 29-এর তো মাল্টিপল হয়ে যাচ্ছে না, 29 ইন্টু ওয়াইয়ের মান কত, 3,000। তাহলে দেখো 87-এর পরে 3টে শূন্য, অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে। তোমরা দুটোর যে কোনো একভাবে করতে পারো, এইটাও যে একদম কঠিন বা অনেকটা সময় লাগে তা কিন্তু নয়। তোমাদের যদি পারো বা তোমাদের ক্যালকুলেশনের স্পিড থাকে তাহলে খুব একদম ঝটপট হয়ে যায় অঙ্ক। 17 দাগের কোশ্চেন বলেছে 6টি সন্তানের মধ্যে প্রত্যেকের জন্মের ব্যবধান 2 বছর করে এবং তাদের মোট বয়স বলেছে 42 বছর। বড় সন্তান আর বড় সন্তানের বয়স কত। ওকে, আচ্ছা, মোট বয়স বলেছে 42 বছর, মোট 42 বছর, তাহলে গড় কত হয়ে যাবে, 6 জনের মধ্যে ভাগ হবে, তাহলে 6 দিয়ে ভাগ করে দাও, কত, 7 বছর। তাহলে গড় কত হয়ে যাচ্ছে, 7 বছর করে, গড় বয়স কত, 7 বছর। এবার দেখো একটা জিনিস বলেছে কি 6টা সন্তান, তাহলে মিডিলে তো আমি 7 রাখতে পারবো না, মিডিলে যদি আমি 7 রাখি তাহলে 6টা সন্তানকে ভাগ করতে হবে, এপাশে কটা লিখবো, এপাশে কটা লিখবো, 6 বানাতে গেলে এপাশে যদি আমি 3টে লিখি, 1 2 3টে, এপাশেও 3টে ছেলে লিখে দিলাম, তাহলে দেখো কটা হয়ে যাচ্ছে, টোটাল তো 7টা হয়ে যাচ্ছে। তাহলে আমি লিখতে পারবো না, আমাকে কি করতে হবে, 7-এর একটা আগের এবং আরেকটা পরের জন নিতে হবে, অর্থাৎ 6 এবং 8। তাহলে জন্মের ব্যবধান কত বলেছে, 2 বছর করে, দেখো জন্মের ব্যবধান 2 বছর হয়ে গেছে, তাহলে আবার 2 বছর মানে 10, আবার 2 বছর মানে 12, আর এখান থেকে 2 বছর কমবে, অর্থাৎ 4, আবার 2 বছর কমলে 2। তাহলে দেখো টোটাল আছে আমার 6 জন, 2 4 6 8 10 12। আর বড় সন্তানের বয়স কত আমার, 12 বছর। অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার। এবার আমরা বেসিক নিয়ম দেখবো। দেখো মনে করো সবথেকে ছোটো যে তার বয়স হচ্ছে x বছর, তাহলে প্রথম জনের বয়স x বছর হলে পরের জনের বয়স কত হবে, বলেছে প্রত্যেকের জন্মের ব্যবধান 2 বছর করে, তাহলে পরের জন কত হবে, x+2, তারপরের জন x+4, কারণ এর বয়সের ব্যবধান আবার 2 বছর, তারপরের জন x+6,
তারপরের জন হয়ে যাবে x+8, তারপরের জন হয়ে যাবে x+10, 1 2 3 4 5 6। আচ্ছা, এই 6 জনের টোটাল বয়স বলেছে, তার মানে যোগ করে দিতে হবে, সবাইকে যোগ করো। যোগ করলে কত হবে আমার 42 বছর। তাহলে দেখো এখানে টোটাল আছে 6টা x, 6x প্লাস এগুলোকে যদি তুমি যোগ করো, 2 আর 4 6 আর 6 12 আর 8 20 আর 10 30, 30 সমান সমান কত 42। তাহলে 6x সমান সমান 12 হয়ে যাবে, কারণ 30 ওপাশে গেলে বিয়োগ। তাহলে x সমান সমান কত হয়ে যাচ্ছে আমার 2, x এর মান কত 2। তাহলে সব থেকে যে বড় তার বয়স কত হয়ে যাবে এটা তো। তাহলে 2 যোগ 10 সমান সমান কত বছর 12 বছর। অপশান বি কারেক্ট অ্যান্সার। 18 দাগ বলেছে নন্দনের কাছে কিছু গুলি ছিল, তিনি যদি 15 জন শিশুর মধ্যে গুলিগুলো সমানভাবে ভাগ করেন তাহলে 2টি গুলি অবশিষ্ট থাকে। যদি তিনি 24 এবং 32 জন শিশুর মধ্যে ভাগ করেন তাহলে যথাক্রমে 11 এবং 19টা গুলি অবশিষ্ট থাকতো, কিন্তু 31 জনের মধ্যে ভাগ করলে কোনো গুলি অবশিষ্ট থাকেনি। নন্দনের কাছে কতগুলো গুলি থাকতে পারে? দেখো 15 জনের কাছে যখন 15 জনের মধ্যে ভাগ করতো তখন 2টো গুলি অবশিষ্ট থাকো, তাহলে 2 বিয়োগ করে দাও, কত হচ্ছে 13। আবার দেখো যখন 24 জনের মধ্যে ভাগ করতো তখন কটা অবশিষ্ট থাকতো 11টা করে, এটাও দেখো 13। আবার যখন 32 জনের মধ্যে ভাগ করতো তখন অবশিষ্ট থাকতো 19টা করে, তাহলে এটাও 13। দেখো সবগুলো ডিফারেন্স কত আসছে 13 করে। কিন্তু যখন 31 জনের মধ্যে ভাগ করতো তখন আমার কত পড়ে থাকতো না, কিছুই পড়ে থাকতো না, কারণ সব কিছুই ভাগ হয়ে যেত, কোনো এক্সট্রা নেই। তাহলে তুমি আগে কী করবে, 24 15 এবং 32 এদের এলসিএম বের করবে। তাহলে এলসিএম কার কার 24 15 এবং 32। আচ্ছা 24 15 আর 32, 8 দিয়ে দিলাম 3 15 আর 4, 3 দিয়ে দিলে 1 5 4, আর তো জানা 4 5 20, 20 8 160 আর 3 480, তাহলে 480। দেখো 480 এমন একটা সংখ্যা, এগুলো তো 15 24 আর 32 দিয়ে ভাগ চলে যাবে, কিন্তু ভাগ তো যাচ্ছিল না, কী হচ্ছে প্রতি ক্ষেত্রে আমার এক ক্ষেত্রে 2, তারপরে তোমার এখানে 11 আর 19 করে কি অবশিষ্ট থেকে যাচ্ছিলো। তাহলে অ্যাকচুয়ালি এখান থেকে যদি আমি 13টা মাইনাস করে দিতে পারি তাহলে আমার প্রতি ক্ষেত্রে কিন্তু এইগুলোই অবশিষ্ট থাকবে, বোঝা গেছে। তাহলে এখান থেকে আমাকে বিয়োগ করতে হবে কত 13 বিয়োগ করে দেখো তোমার অ্যান্সার আসবে না, কারণ এই যে রেঞ্জটা, এই যে 480 যেটা বেরিয়েছে এই রেঞ্জটা বলেছিল তোমার সব 2300-র উপরে আসবে। তাহলে একে আমার 2300 করতে হবে, তাহলে 480, একে 2300 করতে গেলে কিছু একটা দিয়ে তো আমার গুণ করতে হবে, তাহলে তাকে আবার 13 মাইনাস করলে অ্যান্সার চলে আসবে। তাহলে একে তুমি 10 গুণ করে দাও, 5 গুণ করে দাও, 480 ইন্টু 5 মাইনাস 13, তাহলে 480কে যদি আমি 5 গুণ করি 960, আচ্ছা 0 5 8 চলে এসে 0, হাতে কত আমাদের 4, 4 5 20 24, কত হয়ে যাচ্ছে 2400। এর থেকে তুমি 13 বাদ দাও, 2387, হ্যাঁ 2387। তাহলে এই যে নন্দনের কাছে যে গুলি যেগুলো ছিল সেটা কত 2387, এতগুলো গুলি ওর কাছে ছিল। এবার আমার অ্যান্সারে বলেছে এই 2387 কোন রেঞ্জের মধ্যে আসে। অপশান ডি দেখো কারেক্ট অ্যান্সার, কারণ 2380 থেকে 2390-এর মধ্যেই তো আসবে আমার 2387টা। ওকে 19 দাগ বলেছে এ 50 আর বি হচ্ছে 20, তাহলে এ কিউব প্লাস বি কিউবের মান কত। সিম্পল বসিয়ে দাও, 50-এর কিউব প্লাস 20-র কিউব, 50-এর কিউব আর 20-র কিউব। আচ্ছা এটা যদি না পারো এত বড় বের করতে, 5-এর কিউব কত 125 প্লাস 2-এর কিউব কত 8, 125 আর 8 133, আর দেখো 3টে করে 0 পাশে বসে যাবে, এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার 13330। বলেছে দ্য ভ্যালু, আচ্ছা এটার মান বের করতে হবে। সিম্পল দেখো, প্রথমে আমাদের কাজ কি ফার্স্ট ব্র্যাকেটের কাজ করা। তাহলে ফার্স্ট ব্র্যাকেট মানে এখানে দেওয়া আছে আমার 50/3 প্লাস 7/6। সিম্পল করার জন্য আমি 50কে 100/6 লিখে দিতে পারি, কাটাকাটি করে দেখো 50/3 আসে প্লাস 7/6 সমান সমান 107/6। এইটুকুর মান কত আসলে 107/6। এবার দেখো যেহেতু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আবার এইটুকুও আছে মানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, তাহলে এখান থেকে আমার 68 মাইনাস হবে, 68 মাইনাস করলে 6 8 48-এর 8, হাতে আমার 4, 6 6 36 আর 4, 6 8 48-এর 8, হাতে থাকে কত আমার 4, 6 6 36 আর 4 40। এখান থেকে আমার বাদ যাবে কত 107, তাহলে এখান থেকে বাদ দিলে পড়ে থাকবে আমার 301/6। তাহলে এখান থেকে এইটুকুর মান কত আসছে আমার 301/6 আসছে। ওকে এবার এইখানে দেখো
89 মাইনাস 336 বাই 301 ইন্টু এখানেও হয়ে যাচ্ছে আমার 301/6, বোঝা গেল এইটুকু। আর এপাশে প্লাস 67 পড়েই আছে, তাহলে লিখে দাও প্লাস 67। 301 301 কেটে যায়, আর 3 দিয়ে কাটলে এটা হয়ে যাবে, 6 দিয়ে কাটলে হয়ে যাবে 5 ছক 30, থাকে আমার 3, 6 ছক 36, 56। তাহলে আমি লিখতে পারি আলটিমেটলি 89 মাইনাস 56 প্লাস 67। তাহলে 9 7 16 6, হাতে আমার 1, 6 রেখে 7 আর 8 15, 156 থেকে আমার বাদ দিতে হবে 56, অ্যান্সার হয়ে যাবে কত আমার 100। অপশান বি কারেক্ট অ্যান্সার। বলেছে এত এত জন ছাত্রের 3টি ব্যাচের গড় নম্বর 20, 26 এবং 56, সব ছাত্রের গড় নম্বর কত? আমার ছাত্র কত কত দেওয়া আছে, 25 জন, 31 জন এবং 41 জন। আর এদের গড় নম্বরটা দেওয়া আছে 20, 26 এবং 56। বলেছে সব ছাত্রের গড় নম্বর কত হবে? দেখো এখানে তো গড় নম্বর আমার কম বেশি করে দেওয়া আছে, আমি ধরে নিচ্ছি সব ছাত্রের গড় নম্বর আমার হয়ে যাবে 30। কত নম্বর হয়ে যাবে? 30 গড় নম্বর হয়ে যাবে। দেখো প্রথম ক্ষেত্রে আমার গড় নম্বর কত ছিল, 20, আমি 10 কী করেছি, এক্সট্রা লিখে ফেলেছি, তাহলে 10 কী হবে, আমার এখান থেকে মাইনাস হবে, তাহলে 10 কত লিখেছি, -10 হয়ে যাবে। তাহলে -10 কতজনের মধ্যে কমবে, 25 জনের মধ্যে, তাহলে 25 10কে 250, এটা কি মাইনাস। এবার দেখো গড় ধরেছিলাম 30, কিন্তু এখানে কত গড় আছে 26, মানে 4 এক্সট্রা লিখে ফেলেছি, তাহলে এখানে এক্সট্রা কত লিখেছি, -4 হয়ে যাবে। তাহলে 4 অক্ষে 4 আর 3 4 12, 124, এটা কী হয়ে যাবে, এটাও মাইনাস, কারণ বেশি লিখে ফেলেছি তো, তাহলে বাদ যাবে। এবার দেখো গড় দেওয়া আছে আমার এখানে 56, আর এখানে আমি ধরেছি কত 30, মানে এখানে আমার বেশি এক্সট্রা পড়ে আছে, কত পড়ে আছে এক্সট্রা 26, এই 26 এক্সট্রা কতজনের মধ্যে, 41 জনের মধ্যে, কতজনের মধ্যে 41 জনের মধ্যে, তাহলে এটা হয়ে যাবে 26 অক্ষে 26, দেখো প্লাস মানে কি বেশি আছে, আর বেশিই তো আছে না, গড় আমার 30, এখানে লেখা আছে গড় 56, তাহলে বেশি আছে, কতজনের মধ্যে 41 জনের মধ্যে, কত করে 26 করে, তাহলে টোটাল কত বেশি, 26 অক্ষে 26 6, হাতে আমার 2, 4 26 হয়ে যাবে 104, 104 আর 2 106, 106। এই যে আমার এখানে যে কম বেশি যেটাই থাকুক না কেন, এই যে কম বেশি যেটা আছে এখানে, এটা আমার কতজনের মধ্যে ভাগ হয়ে যাবে, আমার টোটাল ছাত্র সংখ্যা কত, 30 48 70 72 77 97, টোটাল ছাত্র সংখ্যা 97, তাহলে 97 জনের মধ্যে ভাগ হবে। তাহলে এখানে তো 30 অলরেডি আছে, তাহলে এইটা আমার যোগ করলে কত হয়ে যাবে, দুটো মাইনাস যোগ করে নেওয়া হবে 4, 12 আর 25 37, আর এটাই দেখো বাদ চলে যাবে আমার 1066 থেকে, 1066 বাদ দিলে 2, 7 আর কত হলে 16, 9 আর 7 16, হাতে 1, 3 আর 4 আর কত হলে 10, 6 হাতে 1 মিলে 692। এই যে 692 যেটা হয়েছে, এই নাম্বারটা আমার 97 জনের মধ্যে ভাগ করো, 692। প্রথমে যাবে হচ্ছে আমার 7 নং 63, 7 বার দাও, 7 বার দিলে 7 7 49 9, থাকে কত আমার 49 9 আর 4, 7 নং 63 আর 4 67, ঠিক করলাম তো, 7 7 49 9, হাতে 4, 7 নং 63 আর 4 67, হ্যাঁ। তাহলে এখানে পড়ে থাকবে 9 আর কত হলে 12, 3 হাতে 1, হাতে 1 মানে 7 রেখে 8 আর কত, 8 রেখে 9, 13 পড়ে আছে। দেখো এক্সট্রা 7 কি আরও যোগ হয়ে যাবে, তাহলে আগে আমি 30 ধরেছিলাম, এখন আমার 7 সামথিং আসছে, তাহলে আমার অ্যান্সার কত হবে 37 সামথিং। অপশান এ দেখো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, 22 দাগ, একটা তথ্যের বহুলক বা যেটাকে আমরা ইংরাজিতে মোড বলি সেটা দেওয়া আছে 23.6, আর মধ্যক যেটাকে আমরা ইংরেজিতে মিডিয়ান বলি এটা দেওয়া আছে 24, গড় বা মিন কত হবে, ভুক্তানুসারে যে সূত্র আছে বা এম্পিরিক্যাল সূত্র, প্রতিটা শিফটেই কিন্তু এসেছিল। কী হবে সূত্রটা, মোড সমান সমান 3 মিডিয়ান মাইনাস 2 মিন, জাস্ট এখানে বসিয়ে দাও। মোড কত দেওয়া আছে 23.6 সমান সমান 3 মিডিয়ান, 3 গুণ 24 মাইনাস 2 মিন, কারণ গড় বের করতে বলেছে। তাহলে 23.6 আর এবার আসলে মাইনাস হবে কত 72 সমান সমান মাইনাস 2 মিন। তাহলে 4 হাতে আমার 1, 3 রেখে 4 আর কত হলে 12, 8 আর 4 12, হাতে 1, 2 রেখে 3 আর কত হলে 7, 4 48.4 পয়েন্ট, এটা হবে মাইনাস, ঠিক আছে, সমান সমান মাইনাস 2 মিন।
তাহলে এখান থেকে যদি আমি মাইনাস মাইনাস কেটে দিতে পারি, তাহলে আলটিমেটলি আমার মিন সমান সমান কী হয়ে যাবে, 2 দিয়ে তো ভাগ হবে 2 পাশে আসলে, 24.2। অপশান সি কারেক্ট অ্যান্সার। 23 দেখ। আচ্ছা, এক্স স্কোয়ার মাইনাস এটা সমান সমান এই দ্বিগুণ সমীকরণের মূলদ্বয় কত? আচ্ছা, দ্বিগুণ না, ঠিক আছে, এটা দ্বিঘাত। দ্বিঘাত সমীকরণের মূল কত? দেখো, মূল বের করতে গেলে সবার আগে আমাকে নিচে থেকে 2টা হাঁটাতে হবে। তাহলে নিচে থেকে 2 হাঁটাতে গেলে এক্স স্কোয়ার মাইনাস 11x/2 প্লাস 6, এটাকে তুমি গুণ করো 2 দিয়ে, আবার 0কেও তোমার 2 দিয়ে গুণ করতে হবে, কারণ একদিকে করলে হয় না, এগুলো দুপাশেই সমান করতে হয়। তাহলে 2 এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে 2x স্কোয়ার মাইনাস 11x/2 এর সঙ্গে 2 গুণ করলে 11x পড়ে থাকবে, কারণ নিচের 2 কেটে যায়, প্লাস 12 সমান সমান 0ই হবে। এখান থেকে আমার দুটো মূল বের করতে হবে। দেখো, দুটো মূল আমরা সহজে কীভাবে বের করব, মাঝখানে বানাতে হবে -11, আর উপরে আমার বানাতে হবে, মানে গুণ করে বানাতে হবে 24 প্লাস 24। তাহলে দেখো কি কি করলে আমার হয়, -8 আর একটা কী হয়ে যাবে -3, -8 আর -3 যোগ করলে কত হয়ে যায় -11, আর -8 আর -3 গুণ করলে কত হয়ে যাবে, 3 8 24, মাইনাসে মাইনাসে প্লাস 24। এই বেরোলো আমাদের মূলের একটা অর্ধেক জিনিস। এবার দেখো, অর্ধেক নয়, মানে এখনও আসেনি আর কি অ্যান্সার। এবার দেখো, এক্স স্কোয়ারের সাথে যে সহগ থাকে সেটা দিয়ে আমাদের কী করতে হবে, ভাগ করতে হবে। তাহলে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে এটা হয়ে গেল আমার -4, এটা হয়ে গেল কত আমার -3/2। এবার মূলের ক্ষেত্রে কী হয়ে যাবে, চিহ্ন পাল্টে যায়, তাহলে এটা হয়ে যাবে 4 আর এটা হয়ে যাবে কত 3/2। এটা হচ্ছে আমার দুটো মূল, 4 আর 3/2। অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? নেক্সট 24 দাগ। একটা ত্রিভুজের সমান বাহুর বিপরীত কোণগুলি। আচ্ছা, একটা ত্রিভুজের সমান বাহুর বিপরীত কোণগুলি কি হবে? দেখো, একটা ত্রিভুজ আগে এঁকে দেখাই। বলেছি একটা ত্রিভুজের সমান বাহুর বিপরীত কোণগুলি। একটা ত্রিভুজের সমান বাহু, এই একটা বাহু সমান মনে করো, একটা বাহু সমান মনে করো, এই দুটো বাহু কি সমান, এর যে বিপরীত কোণ অর্থাৎ এই যে কোণ দুটো কী হয়ে যাবে, এই দুটো সবসময় ইকুয়াল হয়ে যায়, ঠিক আছে, এই কোণ দুটো সবসময় কী হয়ে যাবে, ইকুয়াল। আজকে লাস্ট কোশ্চেন, হ্যাঁ আজকে লাস্ট কোশ্চেন। বলেছে যদি আলফা এবং বিটা, যেখানে বিটা বড় আলফার থেকে, এই সমীকরণের মূল হয়, তাহলে 2a + 3b। ওকে, তোমাকে এখানে মূল বের করতে হবে। মূল আমরা বের করবো, দেখো 8x² -22x প্লাস 22x আর -21 দেওয়া আছে। আচ্ছা, মূল আমরা কিভাবে বের করব? দেখো, এটা আমরা ফ্যাক্টর করে করব। 8x² মাঝখানে আনতে হবে আমার +22, আর দুটোকে গুণ করে আনতে হবে আমার -168। তাহলে দেখো 8x²। আচ্ছা, এক কাজ করবে, যখন তোমরা পারবে না যে কোন সংখ্যা দুটো হবে, তখন তোমরা যেটা গুণ করে বেরিয়েছে না 21 আর 8 168, এটার করে দেবে ফ্যাক্টর। প্রথমে 2 বার দিলে 8 4, 2 বার দিলে 4 2, 6 বার দিলাম 7। তাহলে দেখো 2 দোকানে 4, 4 ছক 24, 24 আর 7 কোনোভাবে কি 22 আসে না, তাহলে এটা আমার হবে না। তাহলে আমি আর কীভাবে গুনতে পারি, 2 দোকানে 4, 4 7 28, 28-এর থেকে দেখো 6 বাদ দিলে তো আমার 22 আসে, আবার 28 আর 6 গুণ করলে 168 হয়। তাহলে যেহেতু প্লাস আনতে হবে, তাহলে বড় সাইন প্লাস দাও, +28x - 6x। 28xের থেকে 6টা x চলে গেলে দেখো 22x হয়ে যাবে, আবার 28-এর সাথে 6 গুণ করলে 168 হবে, প্লাস মাইনাসে -168 হবে, আবার x গুণ করলে x² হবে। বোঝা গেল এটুকু? আর -21 তো পড়েই আছে, সমান 0। তাহলে দেখো এখান থেকে আমরা কত কমন নিতে পারি, প্রথম থেকে আমরা কমন নিতে পারি 4x। 4x কমন নিলে এখানে পড়ে থাকবে 2x + 7, কারণ দেখো 4 দোকানে 8x² আর প্লাস 4 সাথে 28x, আর এখান থেকে আমরা কমন নিতে পারবো কত, -3। তাহলে এখানেও পড়ে থাকবে 2x + 7। দেখো 3 দোকানে 6x মাইনাস আর 3 সাথে +-21 সমান কত 0। এখান থেকে আমি আরেকবার কমন নিয়ে লিখতে পারি যে 2x + 7 একবার, আরেকবার কত হয়ে যাবে 4x - 3 একবার, সমান 0। এখান থেকে আলাদা আলাদা করে লিখে দাও যে 2x + 7 সমান 0, x সমান -7/2। ওকে, x সমান -7/2, আবার 4x - 3 সমান 0, x সমান 3/4। ঠিক আছে, এবার এখানে আমার কি বলেছিল যে বিটা তোমার বড় হবে, বিটা কোনটা হবে, এটা হবে, কারণ দেখো এটা তো মাইনাসে আছে, মাইনাস তো সবসময় ছোটোই হয়, তাহলে বিটা কোনটা, এটা বিটা আর এটা আলফা। এবার বলেছে
2a প্লাস 3b, তাহলে 2 গুণ অ্যালফা কত -7/2, -7/2 প্লাস 3 গুণ 3/4, কাটাকাটি করলে 2 2 কেটে গেল আর 4 কাটে না, -7 প্লাস 3 3 9/4, তাহলে এটা হয়ে যাবে আমার -28 প্লাস 9/4 অর্থাৎ -19/4, অপশান এ কারেক্ট অ্যান্সার। ওকে, সো থ্যাংক ইউ। এই হয়ে গেল তোমাদের টোটাল 25টা কোশ্চেনের সলিউশন। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং তোমরা বুঝতে পেরেছো। তো যদি বুঝে থাকো তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করো, আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। আর যারা এখনও তোমাদের ভিডিওগুলো দেখোনি ত্রিকোণমিতির, যদি প্রয়োজন মনে হয় লিঙ্ক তো দেওয়াই থাকবে ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে, তোমরা দেখে নিও। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, গুড বাই।